আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে যে টপিকে ভিডিও বানাবো সেটি হচ্ছে এইচএসসি আইসিটিতে পাশ করার কৌশল। আমি জানি তোমরা অনেকেই আছো আইসিটিতে দুর্বল বা সারা বছর ফাঁকিবাজি করেছো, তাদের জন্য আজকে এই সুপার সাজেশনটি। এই সাজেশনটি ফলো করলে তুমি খুব সহজে আইসিটিতে পাশ করে যেতে পারবে। শুধু পাশ না, এমনকি ভালো মার্কও পেতে পারো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আইসিটিতে পাশ করা কঠিন, কিন্তু আইসিটিতে এ প্লাস পাওয়া সহজ। হ্যাঁ, আবারও বলছি, আইসিটিতে পাশ করা কঠিন কিন্তু এ প্লাস পাওয়া সহজ। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমরা যারা যারা এবছরের অনিয়মিত শিক্ষার্থী আছো তারা কিন্তু শর্ট সিলেবাসেই পরীক্ষা দিবে। অর্থাৎ 2025-এ যে সিলেবাস ছিল সেই সিলেবাসেই তোমরা পরীক্ষা দিবে। 2025-এ শর্ট সিলেবাসে আইসিটিতে ষষ্ঠ অধ্যায় কিন্তু নেই, 1 থেকে পঞ্চম অধ্যায় পর্যন্তই। আচ্ছা চলো, সাজেশনে কি কি দিয়েছি সেগুলো দেখানো যাক। 1 নম্বরে আছে প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায় মূলত তাত্ত্বিক, তাই বর্ণনামূলক প্রশ্নের জন্য নিচের টপিকগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি কি টপিক রেখেছি তোমাদেরকে বলতেছি। বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবাল ভিলেজ, এই টপিকটা অনেক অনেক কলেজের টিচাররা পড়ায় না, তারা বলে যে এটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে প্রশ্ন আসবে না, কিন্তু এটা ভুল ধারণা। এটা সিলেবাসে আছে এবং এটা থেকে প্রশ্ন অবশ্যই আসবে, যেহেতু সিলেবাসে আছে এটা। যেমন যশোর বোর্ড 2025 সালে বিশ্বগ্রাম থেকে ভালো রকমের প্রশ্ন করেছে, আবার 2024 সালে ঢাকা বোর্ড এখান থেকে প্রশ্ন করেছে। সুতরাং এই টপিকটা বাদ দেওয়া যাবে না। বিশ্বগ্রাম কি? এর উপাদানগুলো হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সংবাদ। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ভার্চুয়াল রিয়েলিটি থেকে এমসিকিউ এবং সৃজনশীল দুই দুই ধরনের প্রশ্নই আসে। ভার্চুয়াল রিয়েলিটির ধারণা, দৈনন্দিন জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব, খারাপ এবং ভালো প্রভাব। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বৈশিষ্ট্য এবং প্রয়োগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, এই টপিকটা সহজ, কিন্তু এর ভিতরে অনেক ইনফরমেশন আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে। রোবোটিক্স, রোবটের গঠন ও শিল্প কারখানা বা চিকিৎসায় এর ব্যবহার। রোবোটিক্স, এটাও বাদ দেওয়া যাবে না। ক্রায়ো সার্জারি, 2026-এর সিলেবাসে ক্রায়ো সার্জারি বাদ দেওয়া হয়েছে, এটা হয়তো অনেক টিচাররাও জানে না। 2026-এর সিলেবাস থেকে ক্রায়ো সার্জারি টপিকটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু যারা তোমরা অনিয়মিত শিক্ষার্থী তাদের তো আগের সিলেবাসেই পরীক্ষা দিতে হবে, সুতরাং তোমাদের জন্য ক্রায়ো সার্জারিটা পড়তে হবে। এর কৌশল এবং রোগ নিরাময় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রেখেছে মহাকাশ অভিযান। বোর্ড পরীক্ষা সাধারণত মহাকাশ অভিযান থেকে প্রশ্ন আসে না, কিন্তু এবছর দিতেও পারে যেহেতু সিলেবাসে আছে। এখানে পড়তে হবে মহাকাশ অভিযান এবং আইসিটির প্রভাব। বায়োমেট্রিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই প্রায় সকল বোর্ডে প্রশ্ন করে থাকে। এর প্রকারভেদ, আঙ্গুলের ছাপ, চোখের মণি, ডিএনএ ইত্যাদি ও এর প্রয়োজনীয়তা। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স, সংজ্ঞা ও জীববিজ্ঞানের
আইসিটি ব্যবহার। তারপর পড়বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রতি বছরই প্রশ্ন করে বোর্ড। প্রযুক্তি ও এর মাধ্যমে কৃষিতে পরিবর্তন। তারপর আছে ন্যানো টেকনোলজি। এটা ভালো করে পড়বে, এখান থেকে বিশেষ করে ঢাকা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অতি ক্ষুদ্র স্কেলে প্রযুক্তি এবং এর সুবিধা অসুবিধা। আচ্ছা, আরেকটা কথা বলি, বায়ো ইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এই তিনটা টপিক সম্বন্ধে যদি তোমার শুধুমাত্র ধারণা থাকে এবং বেসিক এই ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবে ঠিকই, কিন্তু ভালো মার্ক পাবে না। ভালো মার্ক পাওয়ার জন্য এগুলোকে গঠনমূলকভাবে, মানে সোজা বাংলায় এগুলোকে মুখস্থ করতে হবে। এই প্রথম অধ্যায়ে যা কিছু আছে ধরতে গেলে সবই মুখস্থ নির্ভর। আচ্ছা, এখন আসি দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায় থেকে গাণিতিক ও প্রযুক্তিগত কমই প্রশ্ন আসে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়া প্রয়োজন? ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন মোড, এখানে কি কি টপিক পড়বে? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এবং সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স। আবার ডেটা ট্রান্সমিশন মেথড, এখানে কি কি পড়বে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস ও আইসোক্রোনাস। ডেটা ট্রান্সমিশন মিডিয়া, ট্রান্সমিশন মিডিয়া বা তার বলতে পারো, মানে তারের মাধ্যম বা কেবল। এখানে এক নম্বরে দিছি কোএক্সিয়াল কেবল, টুইস্টেড প্লেয়ার এবং বিশেষ করে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্যাল কেবল এর বৈশিষ্ট্য ও সুবিধা। এখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দিয়েছি ওয়্যারলেস মিডিয়া, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ব্লুটুথ, ওয়াইফাই ও ওয়াইম্যাক্স। তারপরে দিয়ে রেখেছি মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, 1G থেকে 5G এবং জিএসএম ও সিডিএম এর পার্থক্য। কম্পিউটার নেটওয়ার্কিং, প্যান লান ম্যান 1 এর ধারণা। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক টপোলজি এখান থেকে প্রতি বছরই বোর্ড প্রশ্ন করে থাকে। এখান থেকে প্রতি বছরই বোর্ড প্রশ্ন করে থাকে। নেটওয়ার্ক টপোলজি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। যদিও ঢাকা বোর্ড 2025 সালে এই নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন করেনি, অন্যান্য সকল বছরে নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন করেছে, অন্যান্য সকল বছর। তবে এবছর নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এটা শুধু ঢাকা বোর্ডের জন্য নয়, সকল বোর্ডের জন্যই। আচ্ছা, টপোলজির মধ্যে কি কি পড়তে হবে? স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। এটি হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এবং প্রকারভেদ। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখান থেকে কোনো টপিকই বাদ দেওয়া যাবে না। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কোনো টপিককেই অবহেলা করা যাবে না, কারণ প্রশ্নের কি বলবো, মানে প্রশ্ন এবার একটু অদ্ভুত ধরনেরও হতেই পারে। যেহেতু এবার শিক্ষামন্ত্রী মিলন সাহেব, প্রশ্ন এবার অদ্ভুত টাইপেরও হতে পারে। কোনো টপিক বাদ দেওয়া যাবে না প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি পাস করতে চাও।
আচ্ছা, এরপর দিয়েছি আমি চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় আমি এখানে রাখিনি, যেহেতু তৃতীয় অধ্যায় মানে একটু ম্যাথামেটিক্যাল নির্ভর, মানে এটা সবাই বুঝে না, এই কারণে আমি এখানে এটা রাখিনি। আচ্ছা, এই অধ্যায়ের ব্যবহারিক ও কোডিং ভিত্তিক, তাই কোড লিখে অনুশীলন করা জরুরি। তবে মাঝে মধ্যে এই অধ্যায় থেকে শুধু থিওরি প্রশ্ন করে। হ্যাঁ, এই অধ্যায়টি কোডিং ভিত্তিক হলেও মাঝে মধ্যে এই অধ্যায় থেকে শুধু থিওরি কোশ্চেন করে। সারা বছর শিখবে কোডিং, টিচাররা শেখাবে সারা বছর কোডিং, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে এসেছে এখানে শুধু থিওরি। থিওরি প্রশ্ন বলতে মানে বর্ণনামূলক প্রশ্ন। এরকমটা একটা উদাহরণ বলতে পারি, ঢাকা বোর্ড 2024, সিলেট বোর্ড 2024 চতুর্থ অধ্যায় থেকে তারা কোনো কোডিং ভিত্তিক প্রশ্ন করেনি, বর্ণনামূলক প্রশ্ন করেছিল। আচ্ছা, এই অধ্যায় থেকে কি কি পড়বে? ওয়েব ডিজাইনের ধারণা, স্ট্যাক ও ডাইনামিক, ওয়েবসাইটের পার্থক্য, এটা থিওরির জন্য কাজে আসবে। ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট স্ট্রাকচার, লিনিয়ার ট্রি, হায়ারার্কিয়াল নেটওয়ার্ক ও হাইব্রিড স্ট্রাকচার। এই টপিকগুলো বর্ণনামূলক প্রশ্নের জন্য কাজে লাগবে। তারপরে এইচটিএমএল এর বেসিক, এইচটিএমএল এর ধারণা, সুবিধা, ট্যাগ, অ্যাট্রিবিউট এবং এলিমেন্ট, গুরুত্বপূর্ণ এইচটিএমএল ট্যাগ, ফরম্যাটিং ট্যাগস, বিআইইউ, সাব ফ্রন্ট ইত্যাদি। ইমেজ ট্যাগ, ওয়েব পেজে ছবি যুক্ত করার কোড, ইমেজ। তারপরে হাইপার লিঙ্ক, এক পেজ থেকে অন্য পেজের সংযোগ, এ ট্যাগ, লিস্ট ট্যাগ, অর্ডার লিস্ট, ওয়েল এবং আনঅর্ডার লিস্ট, ইউএল। তারপর আছে টেবিল ট্যাগ, টেবিলে ডেটা উপস্থাপন, বোর্ডের সবচেয়ে বেশি আসা প্রশ্ন। এটা সবচেয়ে বোর্ডে বেশি আসা প্রশ্ন হলেও এটা 2025 সালে খুব একটা আসেনি। 2025 সালে এসেছিল ইউএল টাইপ এবং ওয়েল টাইপ, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এখান থেকে বেশি মানে প্রশ্ন এসেছিল 2025 সালে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ড 2025। ডোমেইন নেম ও হোস্টিং, আইপি অ্যাড্রেস, ইউআরএল, ডোমেন নেম এবং ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ। এটা খুব ভালো করে পড়বে। ডোমেন নেম ও হোস্টিং, আইপি অ্যাড্রেস, ইউআরএল, ডোমেন নেম এবং ওয়েবসাইট পাবলিশ করার ধাপসমূহ। সাধারণত হতে বেশিরভাগ ক্ষেত্রে থিওরি দেয়। থিওরি মানে হতে থিওরি দিবে, এটা 100%। থিওরিতে মানে সৃজনশীলে হতে থিওরি দিবে, এটা 100%। পরামর্শ, ভালো ফলাফলের জন্য বিগত 3-4 বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করো। বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের টপোলজি এবং চতুর্থ অধ্যায়ের টেবিল কোডিং থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি, তবে থিওরি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন আসি কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে এবছরে সাধারণত বোর্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন করে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন করে এবং চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন করে এবং তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন করে এবং পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন করে। এটা হচ্ছে বোর্ডের আদর্শ পদ্ধতি। আচ্ছা, যারা 2025 সালে ফেল করেছিল, অর্থাৎ যারা 2026-এর অনিয়মিত শিক্ষার্থী, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যারা 2026-এর অনিয়মিত শিক্ষার্থী,
তাদের জন্য প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি এবং চতুর্থ অধ্যায় থেকে একটা কোশ্চেন। তাহলে দাঁড়াচ্ছে টোটাল কত মার্ক? 30 40 40 মার্ক তুমি অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে? আর যারা 2026-এর নিয়মিত স্টুডেন্ট, তোমরা প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল পাওয়ার কথা এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা, কারণ তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে। তোমাদের ষষ্ঠ অধ্যায় থাকার কারণে দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল কমার সম্ভাবনাই বেশি। 2026 সালে যারা আছো তাদের ভয়ের কিছু নেই। যদি 30 মার্কও অ্যান্সার করতে পারো তাহলেও তুমি পাস, কারণ পাস মার্ক হচ্ছে 17। আরেকটা কাজ করতে পারো, পঞ্চম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের ক খ মুখস্থ করে যাবে, তাহলে টোটাল 36 মার্ক অ্যান্সার করতে পারবে, তাহলেও পাস করার সম্ভাবনা বেশি। আমি সোজা বাংলায় বলে দিলাম তোমাদেরকে। 2025 সালের যারা অনিয়মিত শিক্ষার্থী তাদেরকে চ্যাপ্টার 1 সিকিউ একটা পাবে, চ্যাপ্টার 2 সিকিউ দুইটা পাবে, দুইটা বা তিনটা। এমনকি এমনও হতে পারে চ্যাপ্টার 1 থেকে দুইটা সৃজনশীল, চ্যাপ্টার 2 থেকে দুইটা সৃজনশীল এবং চ্যাপ্টার 4 থেকে একটা সৃজনশীল। তাহলে 5টা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে 50 মার্কেরও অ্যান্সার করা সম্ভব। চ্যাপ্টার 1 থেকে দুইটা সৃজনশীল করেছিল, উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি ঢাকা বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2025 প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে 4টা কোশ্চেন করেছিল। আর আরেকটা কথা শেষমেশ আবারও বলে দিচ্ছি, যারা 2025-এ ফেল করা শিক্ষার্থী বা 2026-এর অনিয়মিত শিক্ষার্থী বা পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস অর্থাৎ তাদের প্রশ্ন প্যাটার্নও হবে আলাদা। আবার যারা 2026-এর নিয়মিত স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে ফুল সিলেবাস। তাদের জন্য চ্যাপ্টার 1 থেকে একটা প্রশ্নর আসার সম্ভাবনা সব থেকে বেশি, চ্যাপ্টার 2 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং চ্যাপ্টার 4 থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ যারা নিয়মিত শিক্ষার্থী তাদের একটা অধ্যায় বেশি আছে সিলেবাসে, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আইসিটির সকল অধ্যায়ের এই এমসিকিউ দিব, মানে অধ্যায়ভিত্তিক, যেগুলো পড়লে প্রতি অধ্যায়ের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।